আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি সবার জন্য খুব ইম্পর্টেন্ট কিছু টিপস নিয়ে আলাপ আলোচনা করব আমার ব্লগে, আর যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগবে। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কীভাবে সংরক্ষণ করবেন, হ্যাঁ আমি তাই বলবো আজকে। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা চা, সেটাও আমি বলবো কেন এই চাটা খুব কাজের। আর এই যে বেগল দেখছেন, এটা কিভাবে আপনারা প্রসেস করবেন তাও বলবো। আর চায়েরও কিছু উপকারী টিপস আমি দেব। তো চলুন তাহলে শুরু করে দিই আমার আজকের ব্লগটা। আর প্রথমে একটা কথা বলে রাখি যে আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমেই শুরু করি ধনিয়া পাতা দিয়ে। দেখতে পাচ্ছেন আমার ধনিয়া পাতাগুলো বেশ টসটসা তরতাজা, মনে হচ্ছে যে বাগান থেকে এখনই উঠিয়ে নিয়ে এসেছি, কিন্তু না, আমার ধনিয়া পাতা কোনো বাগান নেই, আর এটা বাজারের ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাগুলো অলরেডি আমি আমার ফ্রিজে 1 সপ্তাহ রেখেছি, যেটা কিনা 1 উইক। আর গোড়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ, এই ধনিয়া পাতাগুলো 1 সপ্তাহ পুরানো। গোড়াটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে একটু, তা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা পুরানো ধনিয়া পাতা, নতুন না। বাট আমার ধনিয়া পাতাগুলো খুবই শক্ত তরতাজা আছে, মনে হচ্ছে যে এখন একদম তরতাজা ধনিয়া পাতা নিয়ে আসলাম বাগান থেকে। তো কিভাবে আমার ধনিয়া পাতাগুলো আমি এত তরতাজা রাখি সেটাই আপনাদের আজকে বলবো। আর ধনিয়া পাতাকে আমি প্রথমত এভাবে একটা পলিথিনে পেঁচাই আগাগুলো, আর গোড়াটা শুধু একটু ওপেন রাখি। আর গোড়াটাকে যখন আমি ওপেন রাখি তখন পলিথিনটাকে একটু আটকে দেই ধনিয়া পাতাগুলোর সাথে। আমি এরকম করে রাখার পর ছোট একটা কৌটা নেই, যার মধ্যে খুব সামান্য একটু পানি দেই। আর খুব বেশি পানি না, জাস্ট গোড়াটা যেন একটু ভেজা থাকে এরকম পরিমাণে, 1/2 ইঞ্চির মতো প্রায়। তো অল্প একটু পানি নিয়ে তার মধ্যে জাস্ট ধনিয়া পাতাটা রেখে দেই ফ্রিজের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট অল্প একটু পানি নিয়েছি, আর 1 সপ্তাহ পরে পানিটা চেঞ্জ করে দিবেন, বা যদি মনে করেন পানিটা বেশ ময়লা দেখা যাচ্ছে কয়েকদিন পর চেঞ্জ করে দিবেন পানিটা, তাহলেই হবে। খুব বেশি পানি না, ফ্রিজে পড়ে টরে সব ম্যাশ হয়ে যাবে। আর পানি খুব বেশি প্রয়োজন নাই, তাহলে কিন্তু পচে যাবে। জাস্ট এভাবে ফ্রিজে রেখে দিলেই হলো। গোড়াটা ওপেন থাকবে, আগাটা কভার থাকবে প্লাস্টিক দিয়ে, আর এইভাবে বের করে জাস্ট যতটুকু দরকার অতটুকু নিয়ে বাকিটুক আবার রেখে দিবেন। তো এইভাবে আমি কিন্তু আমার ধনিয়া পাতা 2 উইক্সের মতো সংরক্ষণ করি ফ্রিজের মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো ধনিয়া পাতাই কিন্তু একদম তরতাজা আছে। এভাবে আশা করি আপনারা ধনিয়া পাতা রাখলে অবশ্যই আমার আজকের ব্লগের সার্থকতা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কি ঠিকই বলছি নাকি না। আর আশা করি আপনারাও এভাবে রেখে খুব খুশি হবেন যে হ্যাঁ, ধনিয়া পাতা আনতে আর প্রতিদিন বাজারে যাওয়া লাগবে না এখন থেকে। আমারও প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না, সামটাইমস ধনিয়া পাতার দরকার হয়, সেই জন্য এটাকে আমি সংরক্ষণ করি সবসময়, একটু বেশি করে নিয়ে আসি আর তারপর এভাবে রেখে দেই। তো এই হচ্ছে ধনিয়া পাতা রাখার উপায়। প্রথমে যখন ধনিয়া পাতাগুলোকে রাখবেন তখন কিন্তু এটাকে ওয়াশ কিছুই করার দরকার নেই। ওয়াশ করলে এটা আবার বেশি ভিজে যাবে, পচে যাবে, তো সেজন্য ওয়াশও করার দরকার নেই। জাস্ট যেভাবে আনবেন বাজার থেকে সেভাবেই রেখে দিবেন। আর যদি দেখেন ধনিয়া পাতা খুবই ড্রাই তাহলে একটু পানি ছিটা দিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। আর এই হলো ধনিয়া পাতা রাখার উপায়, অনেক দিন এভাবে তাজা রাখা যাবে। এখন বলছি আমি কোন চা খেলে আপনারা যখন ঠান্ডা লাগবে তখন আরাম বোধ করবেন এবং খুব দ্রুত সেরে উঠবেন। আর এটা হচ্ছে লেবু আর অরেঞ্জের একটা চা, খুব সিম্পল আর ইজি। লেবু আর অরেঞ্জের চা এই কারণেই সর্দির জন্য উপকারী, কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এবং ভিটামিন সি কিন্তু আমাদের সর্দি থেকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য যে ভিটামিন সি দরকার তা কিন্তু এনাফ এতে আছে। আর এটা খেলে সেজন্যই সর্দি থেকে দ্রুত উপশম পাওয়া যাবে। সে কারণে আমি অল্প একটু চা বসিয়েছি। কিভাবে 1 কাপ পানির সাথে 1/2 চা চামচ লাল চা পাতার যে গুঁড়া পাতা সেটা দিয়েছি। সেটা জাল হচ্ছে। বাই দিস টাইম আমি একটু হানি নিয়েছি একটা কাপে, আর তার মধ্যে আমি লেমন জুস দিচ্ছি। লেমনটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে
অরেঞ্জটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে জাস্ট আমার জুস মেকারের মধ্যে দিয়ে প্রেস করলেই জুস হয়ে যায়। এই যে আমার চার মধ্যে আমি এই পাতার মধ্যে পানিটার মধ্যে একটু আদা দিয়েছি। আদাটাও গলার জন্য খুব উপকারী। তো এই কারণে এই চাটা আপনারা ঠান্ডা লাগলে খাবেন, আশা করি ইনশাল্লাহ উপকার পাবেন। এর প্রতিটি উপাদানই ঠান্ডার জন্য একটি ওষুধ হিসেবে কাজ করে। হানি, লেমন, অরেঞ্জ, আদা সবগুলো উপাদানই ঠান্ডার জন্য খুব কাজ করে। তো আমার একটু ঠান্ডা লেগেছিল, সেই কারণে আমি এই চাটা খাচ্ছিলাম। তো ভাবলাম যে আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, অনেকেই হয়তো এটা জেনে উপকৃত হবেন। আর আশা করি এভাবে কাজে লাগবে খাওয়ার পর ইনশাল্লাহ, কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। সেটা থেকে খেলে ঠান্ডা থেকে খুব দ্রুত উপশম পাবেন ইনশাল্লাহ। এখন আমি বলছি সিমের বিচি কিভাবে ছিলবেন। আসলে অনেকেই হয়তো অনেক ভালো করে সিমের বিচি ছিলতে পারেন, আর আমার জন্য সিমের বিচি ছেলা একটা কমন ব্যাপার না। তারপরও আমি আমার টেকনিকটা আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশ থেকে এই সিমের বিচিগুলো আমার জন্য নিয়ে এসেছে আমার বোনের মেয়ে, আর সিমের বিচিগুলো আমাকে এখন ছিলতে হবে। আমার খুব সময় নাই হাতে, রান্না করতে হবে। আর সিমের বিচিগুলো আগে যদি আমি রাতে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এখন অনেক ইজি হতো। যেহেতু আমার ভিজানো হয়নি, সেজন্য আমার এখন একটু কষ্ট করেই ছিলতে হবে। আর কীভাবে ছিলবেন ইজিলি সেটা আমি দেখাচ্ছি। বিচির যে অংশটা সাদা না, তার অপোজিট সাইডটা, যেই সাইডটাতে সাদা থাকে না সেই সাইডটাতে ছুরি দিয়ে একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পর জাস্ট প্রেস করবেন, প্রেস করলেই সিমের বিচিটা ইজিলি সুন্দরভাবে চলে আসবে। তো এইভাবে কিন্তু খুব দ্রুত সিমের বিচি ছোলাটা ক্লিন করা যায়। আমার ছোলাগুলো দেখেন যে আমি কিভাবে ছিলছি। যেই সাইডটা সাদা না সেই সাইডটা ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি, কাটার পর জাস্ট আঙুল দিয়ে প্রেস করছি আর বিচিটা কিন্তু বের হয়ে চলে আসছে। তো এইভাবে আমি আরও কিছু দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আমার মাকেও আমি কিছু কেটে কেটে দিচ্ছি, কারণ আমার মা না হলে দেখা যাবে নখ দিয়ে করতে গেলে নখের গোড়া আলাদা হয়ে যাবে আর অনেক ব্যথা করবে। তো আমিও চাই যে আপনারাও যদি কাজে লাগে তাহলে এই টেকনিকটা ইউজ করতে পারেন। আর অনেকের হয়তো আরও অনেক রকম টেকনিক থাকবে আশা করি। তারপর আমি জাস্ট আমারটা শেয়ার করলাম, যদি আপনাদের কারো কোনো কাজে লাগে। আর আমার মা কিন্তু নখ দিয়ে কুটে কুটে এটা ক্লিন করতো, কিন্তু আমি কেটে কেটে দিচ্ছি, যার দরুন আমার মার কিন্তু আর এটা ছিলতে কষ্ট হচ্ছে না। আর আমার মা সবসময় কাজে হেল্প করতে খুব পছন্দ করে। আমার সাথে এসে মাও মানে সিমের বিচিগুলো ক্লিন করা শুরু করে দিয়েছে। যাক, ভালোই দুজনে মিলে তাড়াতাড়ি করে ফেলছি খুব দ্রুত। জাস্ট একটু দেখুন যে কিভাবে করছি। আর সিমের বিচি কিন্তু খুবই মজার একটা খাবার, যে এটা মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে। আমি সিমের বিচিগুলো মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করেছি, একটু মাছ, টমেটো আর আলু অ্যাড করেছি আর এই যে সিমের বিচির সাথে। আর এটা খুবই মজার একটা খাবার, আপনারাও খাবেন আশা করি। আর সিমের বিচি তো জানেনই অনেক উপকারী, কারণ যে কোনো ধরনের বিনস আর বিচি আমাদের এর মধ্যে প্রোটিন আছে। আর এটা আমাদের জন্য খাবার জন্য যে মাংস বা ডিম, দুধ থেকে আমরা যে প্রোটিনটা পাই সেটা কিন্তু আমরা বিনের মধ্যে পাই। সে কারণে আমরা একটু মাংসের পরিমাণটা কমে দিয়ে বিন জাতীয় জিনিসগুলো বা বিচি জাতীয় জিনিসগুলো যদি একটু বেশি করে খাই, তাহলে কিন্তু আমরা সেম প্রোটিন পাচ্ছি ভেজিটেবল থেকে। অ্যানিমাল ফ্যাটটা যেহেতু ক্ষতিকর, তার মধ্যে কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রলের লেভেল বেড়ে যায় আমাদের শরীরের। সে কারণে অ্যানিমাল ফ্যাটটা কম খেয়ে আমরা কিন্তু বিন খেতে পারি বেশি করে। বিন খেলে আমাদের যে ভেজিটেবল থেকে যে প্রোটিনটা পাবো সেটা অনেক বেশি উপকারী। তো এই কারণে সবাই আস্তে আস্তে একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি করে বিন খাওয়ার, বিশেষ করে রাতে। রাতে কিন্তু হেভি মাংস খাওয়াটা খুব বেশি ভালো না। তো এই কারণে রাতে আমরা বিনসটা খেতে পারি। আর যে যেভাবে পারেন ছোলা খেতে পারেন রান্না করে, অথবা কাঁচা ছোলা খেতে পারেন, যেটা অনেক উপকারী। এছাড়া যে কোনো ধরনের বিন যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন রাতের জন্য। আর দিনেও তো খাওয়া যায়। বিন খেলে বাথরুমের জন্য ভালো, বাচ্চাদের যারা বেশি ভেজিটেবল খায় না তাদের জন্য একটু বিনটা ভালো, অথবা ডাল। সবাই এভাবে একটু খাবারটা সবসময় একটু মেনটেন করার চেষ্টা করবেন, যেন শুধু মাংস অথবা শুধু মাছটা খাওয়া না পড়ে, তার সাথে যেন একটু হলেও শাক সবজি ভেজিটেবল এগুলো খাওয়া হয়। তো
তো মজা করে রান্না করলে বাচ্চারাও খায়, আমার কিন্তু বাচ্চারাও এগুলো খায়। ওরাও খুব পছন্দ করেছে এই সিম তরকারি। এখন আমি বলবো যে ভেজিটেবল কিভাবে সেদ্ধ করবেন কাঁচা খাওয়ার জন্য, যেটা আসলে ঠিক কাঁচা না, জাস্ট হালকা সেদ্ধ। ভেজিটেবলটাকে ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিবেন, যেটা কিনা হাফ কাপেরও কম, কয়েক টেবিল চামচ। আর অল্প একটু লবণ দিয়ে জাস্ট এভাবে গরম করবেন, সিদ্ধ করবেন কিছুক্ষণ, কয়েক মিনিট। তারপর জাস্ট ওটা খেয়ে ফেলবেন যেন পানিটা শুকিয়ে যায়। কারণ বিনস কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, প্লাস ভিটামিনটাও আমরা মিস করব। এখন দেখতে পাচ্ছেন একটি বেগল আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ক্রিম চিজ দিয়ে। এটা আমি আমার মাকে দিলাম ব্রেকফাস্টের জন্য। আর মা তো বয়স্ক মানুষ, দাঁত টাত অনেক নড়বড়ে হয়ে গিয়েছে এখন। আর বেগল খেতে তো কষ্ট হয়, আপনারা জানেনই, আমাদেরও, যদি এটা রাবারের মতো শক্ত হয়। আর আমার বেগল কিন্তু রাবারের মতো শক্ত হয় না, আমার মাও খেতে পারে। আমার মা কিন্তু ভাবছিল যে বেগল কিভাবে খাবে, কিন্তু খাওয়ার পর বেশ লাইক করেছে আর খুশি যে হ্যাঁ খুব মজা বেগলটা, আর সফট, উনি ঠিকভাবে খেতে পারছেন। আর কিভাবে আমি বেগলটা সফট রাখি সেটাও বলছি এখন। বেগলটাকে আমি প্রথমে একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে নেই, ভিজিয়ে তারপর টোস্টারে দেই। টোস্টারে দিলে হয় কি, বেগলটার মধ্যে যে ময়েশ্চারটা শুকিয়ে যায় সেটা কিন্তু আবার গেট ব্যাক করে, সে কারণে বেগলটা সফট লাগে খেতে। আর এরকম শুধু বেগল না, আপনারা যদি দেখেন যে আপনাদের পুরনো রুটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, সেটাও কিন্তু একটু পানি ছিটিয়ে তারপর আবার একটু ছেঁকে নিলেই কিন্তু একদম তুলতুলে নরম ফ্রেশ রুটি হয়ে যায়। এইভাবে ব্রেড, রুটি, বেগল যাই হোক একটু পুরনো আর আগের দিনের, সেটা পরের দিন কিন্তু একটু শক্ত শক্ত লাগে বা শুকনো লাগে, তখন কিন্তু এটাকে এভাবে জাস্ট একটু পানি দিয়ে ছিটিয়ে তার মধ্যে টোস্টারের মধ্যে অথবা ফ্রাই প্যানে যার যা আছে তার মধ্যে দিয়ে দিবেন গরমে, তাহলেই কিন্তু এটা আর শক্ত হবে না, রাবারের মতো হবে না। আর বেগল কিন্তু টোস্ট করে খেলেই বরং নরম লাগে, রাবারের মতো শক্ত লাগে না। সেই জন্য আমি এটা মিডিয়াম টেম্পারেচারে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে বেগলটাও দিয়ে দিয়েছি। তারপর জাস্ট একটু টোস্ট করে নিব হালকা, তারপর ক্রিম চিজ দিয়ে মাকে বেগলটা দিয়ে দিব। তো এই টিপসটা যদি আপনারা সবসময় রুটির ক্ষেত্রে ইউজ করেন, তাহলে দেখবেন যে রুটি কখনো রাবারের মতো বা খুব শক্ত লাগবে না। অনেক সময় রুটি টুটি শক্ত হলে সেটা ফেলে দিতে হয়, অথবা মুখের মধ্যে কিন্তু অনেক ব্যথা লাগে। সেই কারণে এই টিপসটা আপনারা আশা করি ইউজ করবেন আর লাইক করবেন। এখন চলে আসি আমার সর্বশেষ চার মধ্যে। চা সবারই কিন্তু দেখা যায় কম বেশি চুলার মধ্যে ওভারফ্লো হয়ে পড়ে যায় যখন টেম্পারেচারটা থাকে বেশি। তো সেই জন্য আমি বলবো যে টেম্পারেচারটা খুব বেশি হাই রাখবেন না, আর চায়ের যে পাত্রটা সেটা একটু বড় সাইজের নেবেন চার অনুযায়ী, তাহলে কিন্তু সহজে পড়বে না। আর আরেকটা টেকনিক হচ্ছে, চুলার উপরে যখন চাটা বসাবেন তখন চার উপরে এরকম একটা চামচ রেখে দিবেন, তাহলে কিন্তু চা যখন গরম হবে ফুটে উঠবে আর তখন ওভারফ্লো হয়ে পড়বে না। দেখলেন তো আমার চাটা কিন্তু পড়তে পারেনি। এভাবে আপনারা চা পড়া থেকে বেঁচে যেতে পারেন যদি উপরে একটা চামচ রাখেন। আশা করি আমার আজকের ভিডিওগুলো সবার অনেক কাজে লাগবে। জানি না লাগবে কি না, যাক আশা করি আপনারা লাইক করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।